নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে, তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তো আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক কনসেপ্ট এবং থিওরি আলোচনা করব, তার পাশাপাশি প্রিভিয়াস পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের থিওরি বা কনসেপ্টের উপর পরবর্তীতে তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে অনেক এটা কাজে লাগে। অনেক অঙ্ক সলভ করার ক্ষেত্রে ট্রাইগোনোমেট্রিক অনেক সূত্র কাজে লাগে। এমনকি পরবর্তী সেমিস্টারে ইন্টিগ্রেশন চ্যাপ্টারেও ট্রাইগোনোমেট্রি অনেক সূত্র কাজে লাগে। এই জন্য এই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝা খুবই প্রয়োজন আছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারের প্রথম যে টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই জিনিসগুলো কি সেইগুলো আমরা প্রথমত বেসিক্যালি বুঝবো। এইগুলো তোমাদের কাছে খুবই জটিল মনে হয়, কিন্তু এগুলো আসলে সেরকম জটিল কিচ্ছু না। জাস্ট একটা সমকোণী ত্রিভুজের কিছু বাহুর অনুপাত, তাদের দৈর্ঘ্যের অনুপাত। তো সেগুলো কিভাবে কি সেটা একটু ভালো করে বোঝো। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে যে অ্যাঙ্গেলটার আমি ট্রাইগোনোমেট্রিক রেশিও বার করব, অর্থাৎ সাইন কস ট্যান বার করব, তার অপোজিটে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা বাংলায় বলা হয় লম্ব। এবং 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। ঠিক আছে, এবং বাকি যে বাহুটা থাকছে সেটা হচ্ছে বেস। তো এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা বেসিক পরিচিতি। ঠিক আছে, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কটা জিনিস অবশ্যই থাকবে, অর্থাৎ লম্ব, তার ভূমি, তার অতিভুজ এবং একটা কোণ রাইট অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তো ট্রাইগোনোমেট্রিটা হচ্ছে আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বিভিন্ন রকম প্রপার্টি বা বিভিন্ন রকম যে বাহুগুলো আছে তাদের রেশিও। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা যেটা দেখব যে সাইন থিটা বলতে কি বোঝায়। সাইন থিটা হচ্ছে পি বলতে পারপেন্ডিকুলারটাকে বলা হচ্ছে আপন বাই এইচ। ঠিক আছে, পি বাই এইচ অর্থাৎ পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস বা বাংলায় বলা হয় লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা কী জিনিস, ভেরি সিম্পলি বলতে গেলে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্ব বাই অতিভুজ বা লম্বের দৈর্ঘ্য বাই অতিভুজের দৈর্ঘ্য, এই অনুপাতটাই হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তার মানে কি, এটা দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কোনো একটা সংখ্যা আসবে, ধরো এটা 3, এটা 5। ঠিক আছে, তাহলে 3/5, তো এটা একটা সংখ্যা মাত্র। তাহলে সাইন থিটা হচ্ছে একটা নাম্বার অনলি। ঠিক আছে, এটা সাইন ইনটু থিটা নয় কিন্তু। ঠিক আছে, সাইন থিটা একটা নাম্বার মাত্র। ঠিক আছে, তো একইভাবে কস থিটা কী জিনিস, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ বা বেস আপন হাইপোটেনিউস। ঠিক আছে, এবং ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন বেস। ঠিক আছে, বা বাংলায় বলা হয় লম্ব বাই ভূমি। তাহলে ভেরি সিম্পল আমরা কি জানতে পারলাম এখানে, যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো এবার এই তিনটেকে উল্টো করে দিলে আরও তিনটে পাওয়া যাবে। সেটা হচ্ছে কি, সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। উল্টো বলতে সাইন থিটা মানে পি বাই এইচ, তো কোসেক থিটা হবে এইচ বাই পি। ঠিক আছে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। আবার কস থিটার যে উল্টো সেটা হচ্ছে সেক থিটা। কস থিটা হচ্ছে বি বাই এইচ, তাহলে সেক থিটা হবে কি এইচ বাই বি, জাস্ট এর রেসিপ্রোকাল হবে। আবার ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাহলে এখানে পি বাই বি আছে, তাহলে এখানে হবে বি বাই পি, অর্থাৎ বেস আপন পারপেন্ডিকুলার বা ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে এই ছটা হচ্ছে কোণানুপাত বলে বাংলায় বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। এইগুলো হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, এই কটা ভালোভাবে তোমাদের মাথায় গেঁথে নিতে হবে, তাহলে পরবর্তী যে স্টেপগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে।
এরপর এই কোণানুপাতগুলির সাহায্যে আমরা কিছু সূত্র ফর্ম করব, আরও কিছু সূত্র গঠন করব। প্রথমত দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটা ইকুয়াল টু কী হবে? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ, কোসেক থিটা মানে হচ্ছে এইচ বাই পি। তাহলে কী হবে? পি বাই এইচ ইন্টু এইচ বাই পি। তাহলে এখানে এরা যদি পরস্পর ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ পি এবং পি ক্যান্সেল হবে, এইচ এবং এইচ ক্যান্সেল হবে, তাহলে এখানে কি থাকবে? এখানে জাস্ট ইকুয়াল টু 1 হবে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম? যে সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে 1, বা এটা অনেক বইয়ে তোমরা এরকমও দেখতে পারবে, এটাকে ঘুরিয়ে এরকম করেও লেখা যায় যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, বা এর উল্টোটা, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে সংক্ষেপে যদি মনে রাখতে চাও সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা হচ্ছে 1। ঠিক আছে, একইভাবে কস থিটা ইন্টু সেক থিটা যদি করি, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ এবং সেক থিটা হচ্ছে এইচ বাই বি। তো এখানেও বি এবং বি ক্যান্সেল হবে, এইচ এবং এইচ ক্যান্সেল হবে, অর্থাৎ 1 হয়ে যাবে। ঠিক আছে, এবং ট্যান থিটা এবং কট থিটাও একই রকমভাবে যদি ক্যালকুলেশন করা হয়, পি বাই বি ইন্টু বি বাই পি, এখানে পি বি ক্যান্সেল হবে, বি এবং বি ক্যান্সেল হবে, যার ফলে 1 হবে। তাহলে এখান থেকে আমরা তিনটে ইম্পর্টেন্ট সূত্র দেখতে পেলাম, যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা হচ্ছে 1, কস থিটা ইন্টু সেক থিটা 1, আবার ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1। এবার আরেকটা বিষয় এখানে খেয়াল করো, সাইন থিটা বাই কস থিটা, এটা মানে কি হবে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তো সেটা বাই এখানে কি আছে কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ। তো সেটা আমরা করে দিলাম, জাস্ট এই যে সাইন থিটা এবং কস থিটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে এইচ এবং এইচ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পি বাই বি থাকবে। ঠিক আছে, তাহলে পি বাই বি যদি হয়, আবার এখানে খেয়াল করো, দেখো পি বাই বিটা হচ্ছে কি ট্যান থিটা। ঠিক আছে, এই জন্য এটা ইকুয়াল টু বলা যাবে ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটাও একটা সূত্র যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, এরকমভাবে আরও একটা সূত্র ফর্ম করা যাবে, সেটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3টে এবং 2টো, এই 5টা সূত্র জানা হলো, তার পাশাপাশি 6টা কোণানুপাত কি সেটা ভালো করে বোঝা হলো। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। তো এখানে যেটা করব আর কি, এই একই ছবিটার সাহায্য নিয়ে আরও কিছু সূত্র আমরা ফর্ম করব। তো প্রথমত আমরা সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা যদি বার করার চেষ্টা করি এখানে যে সমস্ত তথ্য আছে তার ভিত্তিতে, তাহলে দেখো সাইন থিটা মানে কি পি বাই এইচ, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি হবে? পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার হবে, প্লাস এখানে কস স্কোয়ার আছে, তো কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি হবে? বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। ঠিক আছে, ভেরি সিম্পল। এবার এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দুটোই দেখো এইচ স্কোয়ার আছে, তাহলে নিচে এখানে এইচ স্কোয়ার হবে, এবং এরপরে এখানে কি হবে? তাহলে এখানে পি স্কোয়ার হবে এবং প্লাস এখানে বি স্কোয়ার হবে। তো ভেরি সিম্পল ক্যালকুলেশন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা বুঝতে হবে, এটা ইকুয়াল টু দিয়ে নিচে এই স্কোয়ার থাকবে, উপরে এটাকে রিপ্লেস করব। এবার এই ছবিটার দিকে আবার খেয়াল করো, এখানে যে পারপেন্ডিকুলার বা লম্ব সেটা হচ্ছে পি, ভূমিটা হচ্ছে বি এবং হাইপোটেনিউস বা অতিভুজটা এইচ। ঠিক আছে, তাহলে পাইথাগোরাসের যে থিওরেম বা পিথাগোরাসের যে উপপাদ্য সেটা যদি আমরা প্রয়োগ করি, তো সেই অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ পারপেন্ডিকুলার এর স্কোয়ার প্লাস বেস এর স্কোয়ার ইকুয়াল টু কী হবে? অবশ্যই এইচ এর স্কোয়ার বা হাইপোটেনিউসের স্কোয়ার। তো এই জিনিসটা এখানে প্রয়োগ করা হচ্ছে। পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ স্কোয়ার, তো এখানেও এই পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে যদি এইচ স্কোয়ার করে দিই তাহলে এইচ স্কোয়ার এবং এইচ স্কোয়ার পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, যার ফলে এটা 1 হবে। তাহলে এখান থেকে আমরা সংক্ষেপে কি বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তো এরকম করেই আরও দুটো সূত্র তোমরা করে নিতে পারবে, এরকমভাবেই ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই কাজে লাগবে, পরবর্তী সেমিস্টারেও কাজে লাগবে। ঠিক আছে, এরপর এই সমস্ত ট্রাইগোনোমেট্রিক রেশিও নিয়ে আরও কিছু সূত্র গঠন করা যাবে। তো সেগুলো কিভাবে একটু ভালো করে খেয়াল করো।
তো আবারও এই ছবিটা খেয়াল করো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে থিটা। এখন কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, যেটা তোমরা আগে থেকে আশা করি জানো। তো তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ এখানে দেখতে পাচ্ছ তোমরা 90 ডিগ্রি, তাহলে বাকি থাকছে কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে নিশ্চয়ই এই কোণ দুটো মিলে 90 ডিগ্রি হবে। তার মধ্যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে যে অ্যাঙ্গেলটা আসবে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, বা তোমরা এখানে চেক করে দেখে নিতে পারো 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা যদি করো তাহলে দেখো 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, এবার আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বার করব। তো এটার আগে আমরা এই জিনিসটাকে আরেকবার মনে করিয়ে দিই যে সাইন থিটা মানে আমি কি করলাম, যে পি আপন এইচ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো এটার যখন কোণানুপাত বার করছি থিটার, তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কিন্তু এটার যখন কোণানুপাত বার করব তখন এর অপোজিটে যেটা আসছে এইটা তখন লম্ব হবে, আর অতিভুজ অবশ্যই একই থাকবে। তো এই জন্য এখানে যখন আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যখন করব তখন সেটা হবে কি বি বাই এইচ। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যখন এই কোণটার আমরা সাইন বার করছি তখন এটা লম্ব, এই জন্য লম্ব বাই অতিভুজ পি বাই এইচ হলো। আবার যখন এই কোণের কোণানুপাত যখন বার করছি তখন এটাই লম্ব। এবার এটা যেহেতু আগে থেকে আমি বি ধরে নিয়েছি এই জন্য এখানে বি বাই এইচ করা হলো। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আবার এখানে খেয়াল করো কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ, তাহলে এইটা ইকুয়ালটা আমরা কি বলতে পারি, কস থিটা। তো এখান থেকে একটা সূত্র হয়ে গেল যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকে একবারে আমরা কি বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এবার এর উল্টোটাও তোমরা একটু চেক করে দেখে নিতে পারো, সেটা হবে কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তো একইভাবে আবার যদি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা করা হয় এরকম করে, এভাবে যেভাবে আমি করলাম, তাহলে দেখা যাবে কট 90 ডিগ্রি 90 মানে কট থিটা আসবে, এবং এর উল্টোটাও অবশ্যই সঠিক, অর্থাৎ কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। আবার সেক যদি করা হয় সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আসবে কোসেক থিটা, এবং এর উল্টোটা অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে এই যে তিনটে সূত্র, এই তিনটে সূত্র যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তো এইগুলাকে জাস্ট অপোজিট উল্টো করে দিলে এই তিনটে সূত্র আসবে, বা এই 6টা সূত্র এখান থেকে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাইন এবং কসের মধ্যে ইন্টারচেঞ্জ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা করলে, ট্যান এবং কটের মধ্যে হবে, এবং সেক এবং কোসেকের মধ্যে হবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে যেমন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল। তো তাদের যে কোণানুপাত অর্থাৎ তাদের সাইন কস ট্যান এগুলো নিলে কত ভ্যালু হবে সেগুলো কিভাবে বার করা হয় সেটা দেখো। তো প্রথমত একটা ট্রায়াঙ্গেল নেওয়া হলো, অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো এর এই যে অ্যাঙ্গেলটা আছে এটা ধরো 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? তো একটু ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180, তার মধ্যে এটা 90 আর এটা হচ্ছে 30, যোগ করলে 120, তাহলে 180 থেকে 120 বাদ দিলে থাকবে কত? 60। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে নিশ্চয়ই 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা কোণ রাইট অ্যাঙ্গেল এবং একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে অপর যে কোণ সেটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তো এটা একটা স্ট্যান্ডার্ড একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার এই ট্রায়াঙ্গেলের এই যে বাহুটা এটা যদি 1 ধরি আমি, 1 ইউনিট যদি এর লেন্থটা ধরা হয় তাহলে এর অতিভুজ আসবে 2 ইউনিট এবং এর যে ভূমি বা বেস সেটা হবে √3 ইউনিট। ঠিক আছে, এবার এটা কোথা থেকে হবে স্যার, এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো দেখো এটা ত্রিভুজের একটা প্রপার্টি থেকে এটাকে প্রমাণ করা যায়, তো আমি সেই দিকটাতে আর যাচ্ছি না।
এবার তোমরা এটাকে চেক করার জন্য পাইথাগোরাসের যে উপপাদ্য সেটা দিয়ে চেক করতে পারো। এখানে দেখো এর যে লম্ব সেটা হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এবং এর হচ্ছে ভূমি হচ্ছে কি √3, তাহলে √3 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 1 এবং 3, 1 + 3 অর্থাৎ 4 আসবে। আবার এর যে অতিভুজ আছে 2 আছে, তাহলে অতিভুজ স্কোয়ার মানেও 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে আমি যেটা ধরেছি এখানে এটা 1, 2 এবং √3, এটা অবশ্যই সঠিক, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা একবারে ভালোভাবে যদি তোমাদের ব্রেনে ভিজুয়ালাইজ করে মনে রাখতে পারো, তো এখান থেকে তোমরা অনেক ভ্যালু সরাসরি মনে রাখতে পারবে, ঠিক আছে। কিভাবে সেটা দেখো। তো কিছু এক্সাম্পল এখানে আমি দিচ্ছি, যেমন ধরো সাইন 30 ডিগ্রি। সাইন থিটা মানে আমরা কি জানলাম যে লম্ব বাই অতিভুজ। তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন 30 ডিগ্রি মানে কি হবে, এই যে 30 ডিগ্রি এটাকে যখন আমরা অ্যাঙ্গেল ধরছি তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি 1/2, ঠিক আছে। এই জন্য 1/2। একইভাবে cos 30 যদি আমরা দেখি, তো cos থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, এই জন্য √3/2। আবার tan 30 যদি করা হয় তাহলে কি সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, এই জন্য হচ্ছে কি √3/2, ঠিক আছে। এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন অঙ্কে কাজে লাগে। এবার এখান থেকে আমরা যদি সাইন 60 ডিগ্রি করি, এবার একটু ভালো করে খেয়াল করো, 60 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা করছি, মানে কোণানুপাত বার করছি। তো তখন এটাকে যখন অ্যাঙ্গেল হিসাবে দেখব তখন এইটা হয়ে গেল লম্ব আর এটা হয়ে গেল ভূমি, ঠিক আছে। তো লম্ব বাই অতিভুজ একই থাকবে, তো √3/2 হয়ে গেল। একইভাবে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তো 1/2 হয়ে গেল। বা tan 60 ডিগ্রি কী হবে, হ্যাঁ অবশ্যই তখন এটা লম্ব এটা ভূমি, এই জন্য √3/1, ঠিক আছে। তো √3/1 মানে অবশ্যই √3 হবে, এই জন্য শুধুমাত্র √3 এখানে লেখা হয়েছে। এবার আরও একটা ট্রায়াঙ্গেল যদি আমি এখানে নিয়ে আসি, যেটাও অবশ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কিন্তু এটা আরও সুন্দর একটা ট্রায়াঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও নিশ্চয়ই 45 ডিগ্রি হবে, কেননা 90 ডিগ্রি প্লাস 45 প্লাস 45 যোগ করো, দেখো 180 ডিগ্রি আসবে, ঠিক আছে। এবার এই যে বাহু এটাকে যদি আমরা 1 করি, তাহলে এই বাহুটাও অবশ্য 1 হবে, কেননা এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান। এই যে 40 ডিগ্রির সামনে এটা যদি 1 হয়, এই 40 ডিগ্রির সামনে এই 1, এটা 1 হবে, ঠিক আছে। এবার এই দুটো যদি 1 হয় তাহলে এটা নিশ্চয়ই √2 হবে। তো এটা কীভাবে হবে, এটা হচ্ছে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু তো অতিভুজ স্কোয়ার, তো এখানে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে কি 2 আসছে। এবার এটাকে আমরা কীভাবে লিখব, √2 স্কোয়ার, তো এই জন্য এটা হবে √2, ঠিক আছে। তো এটা ত্রিভুজের একটা প্রপার্টি থেকে আসছে সরাসরি, তো সরাসরি এটাই তোমরা মুখস্থ রাখবে, এটাই সঠিক, ঠিক আছে। এটা যদি 1 ইউনিট হয় এটাও 1 ইউনিট হবে এবং এটা হবে √2 ইউনিট। এবার এখান থেকে আমরা 45 ডিগ্রির যে রেশিওগুলো সেগুলো পার করতে পারবো। যেমন সাইন 45 ডিগ্রি হচ্ছে কি, এখানে খেয়াল করো যে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2। আবার cos 45 ডিগ্রি ভূমি বাই অতিভুজ, তাহলে এটাও দেখো ভূমিতে 1 আছে, অতিভুজ √2 আছে, তো 1/√2। এবং tan 45 এটা অবশ্য কি হবে, এখানে দেখো tan মানে কি লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1, তো 1/1 অবশ্যই 1 হবে, এই জন্য tan 45 ডিগ্রি হচ্ছে 1, ঠিক আছে। এবার তোমরা বিভিন্ন বইয়েও দেখে থাকবে, এগুলো অনেক জায়গায় আবার রেডিয়ানে দেয়া থাকবে, হ্যাঁ সাইন 30 না থেকে হয়তো sin π/6 থাকলো, হ্যাঁ একই ব্যাপার। তো সেগুলো পরবর্তীতে অবশ্য তোমরা দেখতে পাবে। তো এইগুলো হচ্ছে মেন স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, এই কটাই কিন্তু সবথেকে বেশি কাজে লাগে। এবার আরও একটা ছক এরপরে যেটা আছে, এটা তোমাদের মাধ্যমিকের বইয়েও দেখেছো, তো এখান থেকে অবশ্য তোমাদের মুখস্থ রাখতে পারো। আর আগের যে প্রসেসটা শেখানো হলো, এখান থেকে তোমরা এই ত্রিভুজগুলো যদি তোমাদের ভিজুয়ালাইজ থাকে ব্রেনের মধ্যে, তাহলে এখান থেকে সরাসরি তোমরা এগুলোকে মান বার করে নিতে পারবে বা মনে করতে পারবে, অর্থাৎ এই ভ্যালুগুলো মনে করাটা একটু সহজ হয়, ঠিক আছে। এবং এই প্রসেসটাই হচ্ছে একদম জেনুইন প্রসেস এবং অথেন্টিক প্রসেস। তো এর বাইরেও এই সমস্ত ভ্যালু মনে রাখার বিভিন্ন ট্রিক তোমরা ইউটিউবে দেখে থাকবে,
হ্যাঁ, আঙুল গোনার মাধ্যমে বা অন্য রকমভাবে অনেক থাকে। তো এখানে এই যে ছকটা এখানে দেয়া আছে, এই ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অথবা তোমরা নোট করে রেখে দিতে পারো। এখান থেকে বিভিন্ন ভ্যালু বিভিন্ন সময় তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আমি একটু বলে দিই। দেখো, কিছু ভ্যালু আছে নট ডিফাইন্ড লেখা আছে। দেখো, সাইন 0 হচ্ছে কি 0, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0। তো এটাকে কোসেক মানে যেহেতু 1/sin, তো 1/0 মানে কি হবে, সেটা ইনফিনিটিভ বা নট ডিফাইন্ড হবে, ঠিক আছে। তো ওইগুলো খুব একটা কাজে লাগে না। তো বাকি যে ভ্যালুগুলো আছে, কোথায় 0 হচ্ছে, মেনলি কস 0 ডিগ্রির মান 1, এটা খুবই কাজে লাগে। কস 90 ডিগ্রি মান 0, এটা কাজে লাগে। হ্যাঁ, তাছাড়া ট্যান 45-এর 1, তারপর কট 45-এর ভ্যালু 1, এই সমস্ত ভ্যালু খুবই কাজে লাগে। অর্থাৎ আগের স্লাইডে আমরা যে ভ্যালুগুলো দেখলাম এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে যতদূর সম্ভব মনে রাখার। তবে প্রথমেই সব মুখস্থ করার প্রয়োজন নেই, তোমাদের পরবর্তীতে অঙ্ক প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে এগুলো আরও বেশি মুখস্থ হবে যত বেশি তোমরা প্র্যাকটিস করবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইন্স অফ ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক যে রেশিওগুলো আমরা দেখলাম, সাইন, কস, ট্যান, এদের সাইনের কিছু নিয়মকানুন আছে, সেইগুলো আমরা এখন ভালো করে বুঝব। তো প্রথমত তোমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম সেটা একটু দেখো ভালো করে। এর এই দিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, খুবই পরিচিত জিনিস তোমাদের কাছে। এবং এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সবই তোমাদের জানা অবশ্যই। তো এই চারটে কোয়াড্রেন্ট এখানে আছে। তো এখন এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, এখানে সমস্ত ট্রাইগোনোমেট্রিক রেশিও অর্থাৎ সাইন, কস, ট্যান সবাই হচ্ছে পজিটিভ। এই জন্য কী লেখা আছে, অল পজিটিভ। এইটার শর্ট ফর্ম, পজিটিভ কথাটার শর্ট ফর্ম হচ্ছে এটা, প্লাস ভিই দেওয়া হয় আর কি। তারপর এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, তারপর থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান পজিটিভ, তারপর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবার যেখানে সাইন পজিটিভ সেখানে অবশ্যই কোসেক পজিটিভ হবে, যেহেতু কোসেক হচ্ছে জাস্ট 1/sin, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য। আবার যেখানে ট্যান পজিটিভ সেখানে অবশ্যই কট পজিটিভ হবে, এবং যেখানে কস পজিটিভ সেখানে সেক ও পজিটিভ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে নিয়ম, এটাকে তোমাদের অবশ্য মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার এখানে একটা রুল তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে অল সাইন ট্যান কস রুল। খুবই পরিচিত একটা জিনিস, তোমরা হয়তো অনেকে কলেজে কিছুটা শিখেছো। তো এখানে অল সাইন ট্যান কস রুলটা কি, এটা আসলে কোনো একটা অ্যাঙ্গেল এর ভ্যালু যখন আমরা বার করি, কোনো একটা অ্যাঙ্গেলের ট্রাইগোনোমেট্রিক রেশিও অর্থাৎ সাইন, কস বা ট্যান যখন বার করি তখন এটা দরকার হয়। তো প্রথমত এই রুলটা কি সেটা আমরা একটু দেখব, তারপরে অবশ্য এর উপর কিছু এক্সাম্পল করা হবে। তো এখানে দেখো, প্রথম যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, এই সিকোয়েন্সে মনে রাখতে হবে যে অল সাইন ট্যান কস, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তারপর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, ঠিক আছে। তো এখন এই রুল অনুযায়ী প্রথম যে কাজ করতে হবে কোনো একটা অ্যাঙ্গেলের ট্রাইগোনোমেট্রিক রেশিও বার করার জন্য, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, হ্যাঁ, ধরো 900 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলো, ঠিক আছে। তো সেটাকে এরকম একটা ফর্মে প্রকাশ করতে হবে, ঠিক আছে। n × 90 ডিগ্রি প্লাস অর মাইনাস থিটা, ঠিক আছে, এরকম একটা ফর্মে প্রকাশ করতে হবে। তো কিভাবে করবে সেটা আমি একটু পরে এক্সাম্পলে দেখাচ্ছি। প্রথমত রুলটা আগে দেখে নেওয়া হোক, তারপর দ্বিতীয়ত ফাইন্ড দ্য কোয়াড্রেন্ট ইন হুইচ দ্য অ্যাঙ্গেল লাইস। তো এই যে 900 ডিগ্রি কথা বলছিলাম, এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে শুরু করে এরকম করে এই অ্যাঙ্গেলটা কোথায় গিয়ে পড়ছে সেটা দেখতে হবে। তারপর কি বলছে, ফাইন্ড দ্য সাইন অফ গিভেন ট্রাইগোনোমেট্রিক রেশিও। তো সেটা যে ঘরে পড়বে, যদি সেই রেশিওরই হয় তাহলে সেটা পজিটিভ হবে, অন্য কোনো ঘরে পড়লে নেগেটিভ হবে। তারপরে হচ্ছে 4 নম্বরে যেটা বলা হচ্ছে, ইফ n ইজ ইভেন। এরকম ফর্মে আসার পরে যখন n যদি ইভেন নাম্বার হয়, জোড় সংখ্যা হয়, তাহলে যে কোণানুপাত থাকবে সেটাই থাকবে। এবং 5 নম্বর, ইফ n ইজ অড দেন দ্য রেশিও অল্টার্ড দ্য ফলো। এখানে বানানটা একটু ভুল হয়েছে, এখানে এনটা হবে না, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। তো এন যদি
তো এখানে যেটা বলছে যে এন যদি অড নাম্বার হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে রেশিওটা একটা নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। সেই নিয়মটাই আমরা পরবর্তী স্লাইডে দেখব। সেটা হচ্ছে সাইন এবং কসের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। তারপর ট্যান এবং কটের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তারপর কোসেক এবং সেকের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে অল সাইন ট্যান কস রুল। তো এখন একটা এক্সাম্পল আমরা এখানে করব, তবে তোমরা এই রুলটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে যেমন একটা এক্সাম্পল নেওয়া হয়েছে আজকের প্রথম কোয়েশ্চেন, সেটা হচ্ছে কস 870 ডিগ্রি এর ভ্যালুটা কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করব? প্রথমত আমরা কস 870 ডিগ্রি এটাকে আমরা এরকম একটা ফর্মে লিখব, এই যে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস অর মাইনাস থিটা, এখানে প্লাস থিটা করা হয়েছে। তো এখানে খেয়াল করো আমি কি করলাম, 90 ইন্টু 90, এটা মানে কি আসলে 810 ডিগ্রি। হ্যাঁ, 9 9 81 মানে 810 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে এটা ক্যালকুলেশন করলে সেই 870 ডিগ্রি কিন্তু আসছে। ঠিক আছে, তো এটাকে জাস্ট যে অ্যাঙ্গেলটা দেওয়া ছিল সেটাকে এরকম এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এরকম একটা ফর্মে নিয়ে আসা হলো। প্লাসও নিয়ে আসতে পারো, মাইনাসও নিয়ে আসতে পারো, তো এখানে প্লাস নিয়ে আসা হয়েছে। এরপর যে স্টেপটা আছে এটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, কি বলা হচ্ছে, ফাইন্ড দ্য কোয়াড্রেন্ট ইন হুইচ দ্য অ্যাঙ্গেল লাইস, অর্থাৎ এই যে 870 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কোথায় কোন কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখো কি আছে, 9 ইন্টু 90। ঠিক আছে, তো এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে শুরু করে এটা একটা 90, এটা একটা 90, এটা একটা 90, তাহলে এখান থেকে শুরু করে একটা পাক যদি আমরা দিই তাহলে কি হবে, 4টে 90 ডিগ্রি কভার হবে। এবং আরও একটা পাক যদি দিই তাহলে কি হবে, আরও 4টে 90 ডিগ্রি কভার হবে। এই জায়গাটা ভালো করে বুঝবে। তারপরে কি আছে, এখানে কি 9টা আছে, আমরা এখান থেকে দুবার পাক দিলাম তাহলে 8টা 90 ডিগ্রি কভার হলো। তারপর আরও একটা 90 ডিগ্রি যাবে। তারপর দেখো প্লাস আছে, যদি প্লাস আছে তো সামনেই ফরওয়ার্ড হবে, যদি মাইনাস থাকতো তাহলে উল্টো দিকে আসতো। তো এখানে আসছে, তার মানে যে অ্যাঙ্গেলটার কথা এখানে বলা হচ্ছে, হ্যাঁ সেটা আসলে হ্যাঁ এরকম একটা অবস্থানে পড়ছে, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে নিয়ে এরকম করে 870 ডিগ্রি পাক দেওয়ার পরে সেটা এরকম জায়গায় অবস্থান করবে। তো এটা হচ্ছে আসলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো আগে যেটা দেখলে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, সাইন পজিটিভ বা কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। কিন্তু এখানে এই অঙ্কটা হচ্ছে কি কস দিয়ে আছে, কিন্তু এখানে পড়ছে কোথায়, সাইনের ঘরে। যদি অন্যের ঘরে পড়ে তাহলে একটা নেগেটিভ আসবে, একটা মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, এই জন্য একটা মাইনাস আসলো। ঠিক আছে, এবার তারপরে এখানে সাইন কেন হলো স্যার? সাইন হচ্ছে তার কারণ হচ্ছে এখানে দেখো 9 যে সংখ্যা আছে 90-এর সঙ্গে, এখানে যে রুলটা আমরা দেখলাম, ইফ এন ইজ ইভেন নাম্বার, এই জায়গাটা দেখো, ইফ এন ইজ অড নাম্বার, এরকম ফর্মে তো আমরা প্রকাশ করেছিলাম। এন যেটা আছে এখানে কি আছে, 9 আছে, তো 9টা হচ্ছে এখানে একটা অড নাম্বার। তো যেহেতু একটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, অর্থাৎ সাইন থাকলে কস হবে, তার বা উল্টোটা, কস থাকলে সাইন হবে, আবার ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, এরকম। তো এখানে যেহেতু কস দিয়ে অঙ্কটা ছিল তাহলে এখানে কি হবে, উল্টোটা হচ্ছে, অর্থাৎ সাইন হয়ে গেল। কেন সাইন হলো, যেহেতু এখানে 90 ডিগ্রির সঙ্গে 9 গুণ আছে, যেটা একটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। ঠিক আছে, তাহলে মাইনাস কেন আসলো সেটা বুঝলে, যেহেতু সাইনের ঘরে আসছিল, অঙ্কটা কসের ছিল এই জন্য মাইনাস আসলো, এবং দ্বিতীয়ত যেহেতু এখানে অড নাম্বার আছে এই জন্য কস থেকে অঙ্কটা সাইন হয়ে গেল। তারপর এখানে যে 60 ডিগ্রি ছিল সেটা এখানে বসে যাবে। তো এখন সাইন 60 ডিগ্রির যে ভ্যালু তোমরা এটা আগেও দেখেছো, সেটা হচ্ছে কত, √3/2, তাহলে মাইনাস তো অবশ্যই থাকবে, মাইনাস √3/2, এটাই হয়ে গেল এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ মাইনাস থিটা। মাইনাস থিটা মানে হচ্ছে কোনো ঋণাত্মক কোনো একটা কোণ বা নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ঋণাত্মক কোণটা কী জিনিস সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে। তার আগে সূত্রগুলো আগে একটু দেখে নাও। এই সূত্র অনুযায়ী মাইনাস সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তারপর কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা,
ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, এবং কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এবং সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। তো এখানে খেয়াল করো লাস্ট যে দুটো সূত্র, এই দুটো সূত্র বাকি চারটের থেকে একটু এক্সেপশনাল। সবার ক্ষেত্রে মাইনাসটা আগে চলে আসছে, কিন্তু এদের ক্ষেত্রে আগে দেখো মাইনাস নেই, এটা পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে সেই প্রশ্নটা তোমাদের মনে আসতে পারে। তো এটা বোঝানোর জন্য এখানে আবার যে কোঅর্ডিনেট সিস্টেম সেটাকে নিয়ে আসা হলো। তো এটা হচ্ছে পজিটিভ মানে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ধরো একটা লাইন যেটা পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ধরো এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা প্লাস 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এটা যদি প্লাস 60 হয়, তো মেনলি নেগেটিভ অ্যাঙ্গেলটা হচ্ছে কি যদি অপোজিট ডাইরেকশনে হয়। তো এখানে এর যে ডাইরেকশন এটা পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। ঠিক আছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল সেটাকে পজিটিভ অ্যাঙ্গেল ধরা হয়, এবং এর উল্টোটা অর্থাৎ ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল, ধরো এই লাইনটা এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা আসছে এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, তো নেগেটিভ অ্যাঙ্গেল তো এদিকে যদি হয় তাহলে এটা অবশ্য মাইনাস 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে মাইনাস 60 ডিগ্রি আর প্লাস 60 ডিগ্রি পার্থক্যটা আশা করি বুঝতে পারছো, যে প্লাস 60 মানে এক্স অক্ষ থেকে উপরের দিকে যাবে, আর মাইনাস যদি নেগেটিভ হয় মাইনাস 60 ডিগ্রি হয় তাহলে নিচের দিকে আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার অপোজিটে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এবার এখানে খেয়াল করো এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে কস এবং সেক হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এই জন্যই আসলে এই ঘটনাটা ঘটছে, এই জন্য এখানে এই মাইনাস সাইনটা আসছে না। যখনই কোনো থিটার যখনই নেগেটিভ অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে তখন সেটা এই কোয়াড্রেন্টে আসলে, সেখানে দেখো এই কোয়াড্রেন্টে সবাই নেগেটিভ, বাকি চারটেই নেগেটিভ হবে। যেহেতু এটা কস এবং সেকের ঘর, এই জন্য কস এবং সেক এখানে পজিটিভ হয়। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো ব্যাপারটা বুঝতে পারো বা না পারো, এই দুটো যেন অন্তত তোমাদের মনে থাকে, অর্থাৎ কস মাইনাস থিটা ইকুয়াল টু শুধু কস থিটা, এবং সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র, বিভিন্ন জায়গায় কাজে লাগে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এই সূত্রের উপর একটা অঙ্ক আমরা দেখব, একটা এক্সাম্পল আমরা দেখব। যেমন এখানে আজকের 2 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস মাইনাস 1170 ডিগ্রি। তো মাইনাস 1170 ডিগ্রি এটার ভ্যালু যদি আমাদের বার করতে হয়, তো প্রথমত এর সলিউশনটা কিভাবে করছি আমি দেখো। তো কস মাইনাস 1170, তাহলে এই সূত্র যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে এটা ইকুয়াল টু কী হবে, জাস্ট মাইনাসটা উঠে যাবে, কস 1170 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা আগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা এটাকে ভাঙবো। তো 1170কে যদি ভাঙা হয় তো 13 × 90 হবে। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কী করে বুঝবো 13 × 90 1170 হবে। তো তার জন্য তোমাদের যেটা করতে হবে, 1170কে এরকম ছোটোবেলায় যে ভাগ অঙ্ক শিখেছো সেরকম করে 90 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখানে 90 দিয়ে যদি ভাগ করা হয়, যদি 1 দিয়ে দেওয়া হয় তাহলে এখানে 90, তাহলে এখানে 117 আছে, তাহলে এখানে থাকবে কি 27, তারপর শূন্যটা নেমে আসলো 3 90 270। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম করে ভাগ করতে হবে, তাহলে 90 × 13। ঠিক আছে, এরকম করে তার যদি কিছু ভাগশেষ থাকে তারপর সেটা যোগ হবে। তো 90 13 × 90 প্লাস 0। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে অবশ্যই 1170 আসবে। তো এরকম করে নিতে হবে, যদি বড় কোনো ভ্যালু থাকে 90 দিয়ে ভাগ করে নিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, যে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে সেটা দেখতে হবে। তো এখানে 13টা 90 আছে, তো এখান থেকে শুরু করে একটা পাক দিলে 4টে 90 ডিগ্রি কভার হবে, দুটো পাক দিলে 8টা 90 ডিগ্রি কভার হবে, 3টে পাক দিলে 12টা 90 ডিগ্রি কভার হবে। এখানে আছে কটা, 13টা 90 ডিগ্রি আছে, এই জন্য আরও একটা 90 ডিগ্রি যেতে হবে। তারপর প্লাস 0 আছে, এবার 0 যেহেতু প্লাস মাইনাস কিছু একটা ভাবতে পারো, তো প্লাসই যদি ভাবা হয় তাহলে এটা কোথায় গিয়ে পড়ছে, সাইনের ঘরে গিয়ে পড়ছে। অঙ্কটা কি, কসের অঙ্ক। ঠিক আছে, এই জন্য এখানে কি হবে, একটা মাইনাস আসবে এবং সাইন হবে। সাইন কেন হচ্ছে, এখানেও দেখো এটা একটা অড নাম্বার, বিজোড় সংখ্যা। 90-এর সঙ্গে যদি অড নাম্বার থাকে তাহলে
ওই যে একটু আগে যে নিয়মটা দেখলাম যে, তো 90-এর সঙ্গে যদি অড নাম্বার থাকে তাহলে আমরা যে নিয়মটা একটু আগে দেখলাম যে সাইন থাকলে কস হবে বা তার উল্টোটা, কস থাকলে সাইন হবে। তো এখানে কস ছিল তাই সাইন হলো, আর এখানে যেহেতু 0 ডিগ্রি তো 0 ডিগ্রি হয়ে গেল। তো সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, তো -0 মানে 0 একই ব্যাপার, তো 0 হয়ে যাচ্ছে এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা যে সমস্ত সূত্র শিখেছি তার উপর আরও একটা অঙ্ক করব। তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, ইফ cos 3x ইকুয়াল টু সাইন 2x দেন এক্স ইকুয়াল টু কত সেটা আমাদের বার করতে হবে। তো এটা একটা এমসিকিউ, এর 4টে অপশন দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সলিউশনটা কিভাবে করতে হবে দেখো, সলিউশনটা করার জন্য প্রথমত যেটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা আমি একটু লিখে নিই। এখানে দেওয়া আছে cos 3x ইকুয়াল টু সাইন 2x। তো এখানে যে সূত্রটা আমি প্রয়োগ করব সেটা একটু লিখে দিই আগে। সেটা হচ্ছে যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা। তো এই সূত্র যদি আমি প্রয়োগ করি, প্রথমত এদিকে যেমন আছে তেমনই রাখবো, এই দিকে এই সূত্রটা প্রয়োগ করব। সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ সাইন 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 2x। ঠিক আছে, ভেরি সিম্পল, আরেকবার মিলিয়ে নাও। সাইন থিটা মানে হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 2x ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস 2x। ঠিক আছে, এবার এর পরবর্তী স্টেপে কি করব দেখো, এখানে দেখো এটা cos 3x, এখানে cos 90 ডিগ্রি মাইনাস 2x, তো দুই দিক থেকে cosটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তো এটা দেওয়া যেতেই পারে। তো তাহলে এখানে 3x থাকছে আর এখানে 90 ডিগ্রি মাইনাস 2x থাকছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে 2x এদিকে আসলে কি হবে, প্লাস 2x হবে। এই যে মাইনাস 2x এদিকে আসলে প্লাস 2x হয়ে গেল। এদিকে 90 ডিগ্রি যেমন ছিল তেমনই থাকলো। তার পরবর্তী স্টেপে 3x এবং 2x যদি আমরা যুক্ত করে দিই তাহলে 5x হবে। তো 5x ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম 5x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু কী হবে, 90 ডিগ্রি বাই 5। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হালকা করে কাটাকাটি করি, 5 একে 5, 5 18 90। ঠিক আছে, তো থাকবে অবশ্য 18 ডিগ্রি। ঠিক আছে, তো 18 ডিগ্রি অপশন বি হবে এখানে আনসার। ঠিক আছে, তো ভেরি সিম্পল একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক আগের বছরে এসেছিল। তো এরপর 4 নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে, এই অঙ্কটা সম্ভবত লাস্ট ইয়ারে এসেছিল। তো এখানে কি বলা হচ্ছে যে ইফ tan x ইন্টু tan 5x ইকুয়াল টু 1 প্রুভ দ্যাট tan 3x ইকুয়াল টু 1। তো tan x ইন্টু tan 5x যদি 1 হয় তাহলে প্রমাণ করতে হবে যে tan 3x ইকুয়াল টু 1। তো এর সলিউশনটা আমরা কিভাবে করছি ভালো করে খেয়াল করো। প্রথমত যেটা দেওয়া আছে এখানে যে tan x ইন্টু tan 5x এটা ইকুয়াল টু 1 বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এই tan xটাকে ওদিকে নিয়ে যাই তাহলে আমরা কি বলতে পারি, tan 5xটাকে এদিকেই রাখলাম, tan xটা এদিক থেকে এদিকে গেলে কি হবে, 1 বাই tan x হবে। ঠিক আছে, এখন 1 বাই tan x মানে হচ্ছে কি, cot x। ঠিক আছে, 1 বাই tan x মানে হচ্ছে cot x। আবার আরেকটা সূত্র আজকে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এই সূত্রটা যদি আমরা কাজে লাগাই তো cot x এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস এক্স। ঠিক আছে, তো একটা লাইনেই করা হলো যেহেতু জায়গা একটু কম। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি পেলাম, tan 5x ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস এক্স। তো এখান থেকে দুই দিক থেকে যদি tan উঠিয়ে দিই তাহলে আমরা কি পাবো, আগের অঙ্কের মতোই 5x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স পাবো। ঠিক আছে, এবার এখানে এই যে মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স হবে, তো 5x এর সঙ্গে যুক্ত হলে 6x হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স হবে, 5x এর সঙ্গে যুক্ত হয়ে 6x হয়ে গেল। বাকি থাকলো এখানে 90 ডিগ্রি।
তো এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যে tan 3x বার করতে হবে এবং সেটা 1 আসবে কি না সেটা দেখতে হবে। তো 3x যদি করতে হয় তো এই ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তো 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 পাবো, অর্থাৎ 3x হবে, এবং 90কে 2 দিয়ে ভাগ করলে 45 হবে, অর্থাৎ 45 ডিগ্রি থাকবে। এবার যদি আমরা পুনরায় দুই দিকে ট্যানটাকে যুক্ত করে দিই, এদিকেও যদি ট্যান দিয়ে দিই, অর্থাৎ সেই অনুযায়ী আমরা কি বলতে পারবো, tan 3x ইকুয়াল টু tan 45 ডিগ্রি। এখন আমরা আগেই যেটা জেনেছি যে ছক দেওয়া ছিল, ওর মধ্যেও দেওয়া ছিল যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে tan 3x ইকুয়াল টু 1, সেটা প্রমাণ হয়ে গেল। তো এখানে প্রুভড এখানে হয়ে গেল। ঠিক আছে, তো এরকম সিম্পল কিছু অঙ্ক অবশ্যই আসে, তো একটু ভালো করে প্র্যাকটিস করবে। যে অঙ্কগুলো আমি অ্যাজ এ এক্সাম্পল করছি সবই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমাদের সাজেশন যেটা করা হয়েছে সেখান থেকেই কিন্তু এগুলো নেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন মাইনাস 2025 ডিগ্রি। ঠিক আছে, এই যে সাইন মাইনাস 2025 ডিগ্রি, এটার ভ্যালু কি হবে? অল সাইন ট্যান কস রুল অনুযায়ী তোমরা বার করবে। তো এটাই তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। ঠিক আছে, তো আমি একটু হিন্টস এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত যে অ্যাঙ্গেলটা আছে এটাকে 90 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 2025কে 90 দিয়ে ভাগ করবে, তাহলে বুঝতে পারবে যে 90 ইন্টু কত আসছে, প্লাস ভাগশেষে যেটা থাকবে সে অনুযায়ী ভেঙে যে নিয়মটা করলাম, আশা করি তোমরা করতে পারবে। তো এটা তোমরা নিজেরা করে আনসারটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমি বুঝবো যে তোমরা কতজন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো এবং কতজন বুঝেছো। যারা ভালোভাবে বুঝতে পেরেছো অবশ্যই তোমরা হোমওয়ার্কটা করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে ট্রাইগোনোমেট্রি থেকে আরও কিছু সূত্র আছে এবং আরও কিছু অঙ্ক অবশ্যই আছে, সেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যতটা সম্ভব ভিডিও দেখতে থাকো। ভিডিও যেমন আপলোড হবে সবই রেগুলার দেখতে থাকো। যত ভিডিও তোমরা দেখবে তত ভিডিও আপলোড করতে ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য।